আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগতীর। আখিরাতে শান্তির জন্য সমস্ত মানুষ কি করে জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারে, ভালো কাজ করতে পারে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি করতে পারে, এটা আমাদের উদ্দেশ্য। এবং আমরা মুসলমানরা যেন এক হয়ে চলতে পারে, আখিরাতের জন্য আমরা শান্তির কথা বলতে পারি, আমাদের দেশের কথা, আমরা এই জন্য আসছিলাম আর কি। রেল ও সড়ক পথে ইজতেমা ফেরত মানুষের ঢল, কেউ যাচ্ছে নিজ এলাকায়, আবার দিনের প্রচারে ছড়িয়ে পড়ছেন অনেকে। উন্নত চিকিৎসার দাবিতে জুলাই আন্দোলনে আহতদের রাজধানীর আগারগাঁয়ে সড়ক অবরোধ, পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবি। অনিরাপদ খাদ্যের কারণে প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত হচ্ছে ৫% মানুষ, পুষ্টির স্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতের তাগিদ। শুধু লোক দেখানো অভিযান নয়, স্থায়ীভাবে দখলমুক্ত করা হবে ঢাকার সব খাল, পর্যায়ক্রমে ১৯টি খালই উদ্ধারের পরিকল্পনা। সিরাজগঞ্জের ফুলজোর নদী থেকে নিখোঁজ ৩ বন্ধুর মরদেহ উদ্ধার, সাতক্ষীরা ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। এবং টিউলিপের দুর্নীতি তদন্তে গোপনে ঢাকা ঘুরে গেল এফবিআই এর তদন্ত দল, তলব করা হতে পারে পদত্যাগী এই মন্ত্রীকে। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি শারমিন নাজি। এবারে বিস্তারিত। আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। মুনাজাত পরিচালনা করেন তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেন তিনি। আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে উঠে পুরো এলাকা। ইজতেমায় পাওয়া দিন শিক্ষা ছড়িয়ে দেওয়ার কথা জানান ইজতেমায় অংশগ্রহণকারীরা। এম এ আসিমের রিপোর্ট। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির এ ডাক সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার, দেশ ও জাতির মঙ্গল কামনা ও ক্ষমা প্রার্থনার। শুরাই নেজাম অনুসারী মাওলানা জুবায়ের আহমেদের সঙ্গে দুহাত তুলে আল্লাহকে ডেকেছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণকারীরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর আকাশ বাতাস। দুচোখের পানি ফেলে স্রষ্টার কাছে পাপমোচনের আকুতির সঙ্গে সব মানুষের হেদায়েত কামনা, সুখ শান্তি উন্নতি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। আখিরাতে শান্তির জন্য সমস্ত মানুষ কি করে জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারে, ভালো কাজ করতে পারে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি করতে পারে, এটা আমাদের উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকর যে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে এই বাংলাদেশের মাধ্যমে বৃহত্তম ইজতেমা করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ শুকরিয়া। আমরা এই মোনাজাতের উদ্দেশ্য হলো দেশ যেন ভালো থাকে, আমরা সবাই যেন ভালো থাকি এবং আমরা মুসলমানরা যেন এক হয়ে চলতে পারি, আখিরাতের জন্য আমরা শান্তির কথা বলতে পারি, আমাদের দেশের কথা, আমরা এই জন্য আসছিলাম আর কি। তুরাগ তীরে 3 দিনের ইজতেমায় বিশ্বের নামকরা মুরব্বীদের বয়ানে দ্বীনি শিক্ষা গ্রহণ করেছেন তাবলিগ অনুসারীরা, আর তা মানব জাতির মাঝে ছড়িয়ে দিতে এখান থেকেই নেমে পড়বেন অনেকে। আমি আজমাইনের মতন আমরা সবাই যদি চলতে পারি, ওইভাবে জানি আমাদের আমল আখলাত হয় এবং আমাদের যাতে নবীর সুন্নাত তরিকা চলতে পারি, এটাই আমাদের শিক্ষা দিচ্ছে। এখানে আমি এখান থেকে শিক্ষা নিলাম যে একটা মুসলমান ভাই, কালিমা হারা মুসলমান ভাই, তাকে কিভাবে কালিমার দাওয়াত দেওয়া যায়। সোমবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। নফসের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্বে ফেরাতে টঙ্গীর এ তুরাগ তীরে প্রতি বছর বিশ্ব ইজতেমার আয়োজন। মসজিদের ছায়াতলে ডেকে কোরআনের আলোয় মানুষের জীবন গড়ে তোলাই যার একান্ত উদ্দেশ্য। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ইজতেমা শেষে গন্তব্যে ফেরা নিয়ে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। অনেকটা পথ হেঁটে ধরতে হচ্ছে গণপরিবহন, বাস পেলেও উঠতে হয় গাদাগাদি করে। রেল স্টেশনেও ছিল উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে ছাদে চড়ে গন্তব্যে যেতে হয় অনেককে। সড়কেও দেখা দেয় তীব্র যানজট। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে গন্তব্যে ফেরার পালা। যে যেভাবে পারছেন ফিরছেন বাড়িতে, আবার অনেকে দিনের দাওয়াত দিতে যাচ্ছেন দেশের নানা প্রান্তে। রোববার ভোর থেকে ইজতেমা ময়দানের দিকে গণপরিবহন বন্ধ ও যান চলাচলে বিধিনিষেধ থাকায় ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। অনেকটা পথ হেঁটে ধরতে হয়েছে গণপরিবহন।
বাস কাউন্টারে এসেও অনেকে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। বাস পেলেও উঠতে হয় গাদাগাদি করে। অনেকে গাড়ি রিজার্ভ করতে গিয়েও পড়েন বিড়ম্বনায়। গাড়ি পাওয়া যাচ্ছে না, আর গাড়ি যদি পাই তা এই গাড়ি আপনার 6000-এর নিচে আর যাচ্ছে না, ভাড়া অতিরিক্ত বেশি, সেই কারণে আমরা যাইতেও পারতেছি না। বাচ্চা লোকরা বলে যে আমাদের ভাড়া বেশি দিতে হবে, যে জায়গায় ধরুন 3000 টাকা তারা যাচ্ছে 6000 টাকা, এরকম ভাড়া চাইলে তো আমরা যেতে পারতেছি না। গাড়ির সমস্যা, ইস্তিমার লোকজন যাইতেছে, এই কারণে আর কি একটু সমস্যা, গাড়ি আসতে পারতেছে না। এই ইস্তিমারের জন্য গাড়িওয়ালারা অনেক সময় বেশি ভাড়া রাখে। রেল স্টেশনেও ছিল উপচে পড়া ভিড়। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে উঠতে হয় ছাদে, সেখানেও গাদাগাদি। এতে চরম ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। এছাড়া সড়ক পথে ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশা করেও গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। এতে সড়কে দেখা দেয় তীব্র যানজট। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি, আহত ক্যাটাগরি অনুযায়ী পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে শ্যামলীতে সড়ক অবরোধ করেছে আহতরা। এখনও আহতদের পুনর্বাসন ও চিকিৎসায় নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তাদের। দাবি না মানলে আরও বড় কর্মসূচির ঘোষণা দেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সকাল 10টায় হাসপাতাল থেকে বের হয়ে শ্যামলীর রাস্তা অবরোধ করেন পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। বন্ধ হয়ে যায় 3 পাশের যান চলাচল। গুলির আঘাতে পায়ে স্টিল পড়া অবস্থায় সড়কে বসে পড়েন উন্নত চিকিৎসা আর পুনর্বাসনের দাবিতে। অভিযোগ, অভ্যুত্থানের 6 মাসেও পাননি আর্থিক সহায়তা। উন্নত চিকিৎসার নামে সময়ক্ষেপণের কারণে অনেকেই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না বলে অভিযোগ তাদের। পুনর্বাসনের জন্য আমরা রাস্তা ব্লক করেছি, সেই জন্য সরকার জানি করে সবাইকে দেখতে আসে, এই কাজগুলো জানি করে। সুচিকিৎসা অনেকের হয় নাই, অনেকের বিদেশে বাড়ি পাঠানোর কথা, তাকে জানি দ্রুতভাবে সবাইকে বিদেশে বাড়িতে পাঠাও। আজকে 6 মাস পার হয়ে গেল, 7 মাস চলতেছে, কেন আমরা রাস্তায় নামতে হবে? আমাদের 6 ইঞ্চি হার নাই, আমাদের বড় বড় কথা, উন্নত চিকিৎসা দেয়, বাইরে পাঠানো হয়, কিছুই করে না এগুলো আমাদের। এখনো আমাদের পুনর্বাসন চাই, আমরা ট্রিটমেন্ট চাই। আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার আসলেও তাদের কোনো স্বীকৃতি দেয়নি সরকার। তাই জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের রাষ্ট্রীয়ভাবে বিশেষ স্বীকৃতির মাধ্যমে আইনি সুরক্ষার দাবি জানান আন্দোলনরতরা। আমাদের যে সকল সম্মাননা, আমাদের সুচিকিৎসা, আমাদের স্বাস্থ্য কার্ড, আমাদের পুনর্বাসন এবং এই পুনর্বাসন এবং ক্যাটাগরি, যে ক্যাটাগরিটা করা হয়েছে এটা অত্যন্ত হাস্যকর। এই হাসপাতাল তো ওই হাসপাতাল, ওই হাসপাতাল তো ওই হাসপাতাল, খালি দৌড়াচ্ছি, এখন পর্যন্ত চিকিৎসা ঠিকভাবে পাচ্ছি না। আর 1 লাখ টাকা করে দিচ্ছে জুলাই ফাউন্ডেশনে। আমি নিজে 8 বার গেছি, 8 বার জুলাই ফাউন্ডেশনে। প্রথম বলে যে আজকে দিচ্ছি, আন্টি ধৈর্য ধরেন, কালকে দিচ্ছি, পরশুদিন দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে পাওয়া যাবেন, পরে ফোন দিই, কেটে দেয়। ফ্যাসিবাদী কর্মকর্তাদের অপসারণ ও গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। দাবি মানতে সোমবার দুপুর 12টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনরত আহতরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এদিকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে মহাখালী গুলশান সড়কে যানবাহন চলাচল। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আন্দোলনের ফলে ভোগান্তির জন্য কি বলছেন সাধারণ মানুষ, আর ভোগান্তি নিরসনে কোনো পদক্ষেপ দেখছেন কিনা, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা এখনো কিন্তু রাস্তা বিশ্ব ইজতেমা থেকে যেসব পরিবহন এসেছে সেগুলোকে কিন্তু মোটামুটি ছেড়ে দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু কিছুটা ভোগান্তি কম হয়েছে। তবে বাকি সাধারণ যেসব পরিবহন এবং গণপরিবহন, বাস সহ অন্যান্য পরিবহন কিন্তু এখন পর্যন্ত এখানে যেতে দেওয়া হচ্ছে না। এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে 1 দফা দাবি সেটি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলনে অব্যাহত রাখবেন। এবং তারা আমরা দেখছিলাম যে 6 জন এখন পর্যন্ত আমরণ অনশনরত অবস্থায় রয়েছে। তাদের কিন্তু শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে এবং অনেকেরই আসলে শরীরের পালস এবং সেটাও কিন্তু কমে গেছে এবং শরীরের টেম্পারেচার কিন্তু অনেক বেশি হচ্ছে। এবং আমরা দেখছি যে দফায় দফায় এখানে চিকিৎসকরা আসছেন এবং সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন তাদের শারীরিক অবস্থা। এবং এখানে দেখছি যে সাধারণ শিক্ষার্থী তিতুমির কলেজের, তাদের পাশাপাশি কিন্তু সাধারণ শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ
করার জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকদের কিন্তু ব্যাপক কিন্তু তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যেটি অন্য সময়ে এতটা আমরা দেখিনি। তবে আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সাদা পোশাকের পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক তৎপরতা এখানে দেখিয়েছে। আপনি জানেন যেহেতু আজকে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শেষ হয়েছে, সাধারণ ঘরমুখো মানুষের আসলে ব্যাপক পরিমাণ ভিড় ছিল সারা শহরে, সেখানে আন্দোলনের কারণে কিছুটা ভোগান্তি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিতুমির কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। পুষ্টি নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। পুষ্টির সমস্যার মূল কারণই হচ্ছে অনিরাপদ খাদ্য, আর অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে দিনে ৫% মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। রোববার সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম। জানান, অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে 5 বছরের নিচে 4,20,000 শিশুর মৃত্যু হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ। খাদ্যকে আসলে প্যালেটেবল এবং নিরাপদ রাখা খুব কঠিন একটা চ্যালেঞ্জে দাঁড়িয়েছে সারা পৃথিবীর জন্য। আপনারা হয়তো প্রায় দেখবেন যে ইকোলাই, স্যালমোনেলা এই জাতীয় জিনিসের সংক্রমণের সবজি পর্যন্ত আমাদের বাইরে রপ্তানি করতে অনেক সমস্যা হয়। কাগজে কলমে নয়, যথাযথভাবে উদ্ধার করা হবে ঢাকার সব খাল। বাধা এলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। সকালে মিরপুরের বাউনিয়ায় 6টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর পর্যায়ক্রমে ঢাকার 19টি খাল পুনরুদ্ধার করা হবে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, স্বল্প সময়ে এই সমস্যার সমাধান সম্ভব না হলেও অন্তর্বর্তী সরকার একটি রূপরেখা করে যাবে। শিউলি রায়ের রিপোর্ট। ঢাকার খাল জলাশয় পুনরুদ্ধার ও ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে রোববার মিরপুরে বাউনিয়ায় 6টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, স্বল্প সময়ে এই সমস্যার সমাধান সম্ভব না, তবে একটি রূপরেখা করা হবে। অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে অনেক বড় বড় সমস্যা সমাধান করা সম্ভব নয়। এই খালগুলোকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক, যার অধীনে 19টি খালকে পুনরুদ্ধার করা হবে। তার মধ্যে 6টির কার্যক্রমের আজকের উদ্বোধন অনুষ্ঠান। খাল পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সচেতনতা দরকার বলেও মনে করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সেই কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন এবং এই কাজের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের অধিবাসীরা বেনিফিটেড পাবেন। উচ্ছেদ অভিযানে বাধা এলেও সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে বলে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, এলাকা ভিত্তিক কমিটির মাধ্যমে রক্ষা করা হবে খাল। আমরা কিন্তু কোনো প্রকল্প বলছি না। প্রকল্পের অধীনে এই কাজ শুরু করতে গেলে আমাদের সরকারের যে প্রসেস খুবই দ্রুততার সাথে করতে গেলেও আমাদের 8 থেকে 10 মাস লাগতো। কাজে আমরা যার যেখানে ড্রেনেজ, ইমার্জেন্সি সাপোর্ট যা আছে সেটা নিয়েই মোটামুটি কাজটা শুরু করছি। বর্ষার মধ্যেই আরও 9টি খাল পুনরুদ্ধারের কাজ শুরু করা হবে বলেও জানান উপদেষ্টারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জের ফুলজোর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া 3 বন্ধুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার দুপুর 12টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 2 জনের মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবারের রাতে উদ্ধার হয় অপরজনের মরদেহ। ফায়ার সার্ভিস জানায়, শনিবার কয়েক বন্ধু মিলে কামারখন্দ উপজেলার ঝাটিবেলায় গ্রামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পর 6 বন্ধু মিলে ফুলজোর নদীতে গোসল করতে নামলে 3 জন নদীতে ডুবে যায়। খবর পেয়ে প্রথমে গ্রামবাসী, পরে কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।
সন্ধ্যার পরপর সময় আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি। কিন্তু কাল অনেক কাজ পরিশ্রম করা মানে উদ্ধার অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তী সকাল থেকে অর্থাৎ আজকে সকাল থেকে পুনরায় আবার উদ্ধার অভিযান শুরু করা হয় এবং 12টার দিকে যে 2 জন নিখোঁজ ভিকটিম ছিল তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। সাতক্ষীরা এবং ফেনীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। রোববার সকাল 7টায় ফেনী সোনাগাজী আঞ্চলিক সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা আরও 3 জন গুরুতর আহত হয়। অটোরিকশাটিও দুমড়ে মুচড়ে যায়। একই দিনে সকাল 9টার দিকে সাতক্ষীরার দেবহাটায় ট্রলি চাপায় নিহত হয়েছে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী। দেখছেন সংবাদ দুপুর। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দ্রুত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নেতারা জানান, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, না হলে জুলাই বিপ্লবের আত্মত্যাগ বৃথা যাবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এই হত্যাকাণ্ড উল্লেখ করে তারা বলেন, এখনো ফ্যাসিস্টদের দোসররা প্রশাসনে বহাল তবিয়তে আছেন। সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে, আর রাষ্ট্রকে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। যৌথ বাহিনীর মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মী যেন খুন না হয়, সে বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে গেল, আমাদের ভাই তহিদ যে মারা গেল, কিন্তু এখন পর্যন্ত আপনারা রাজনৈতিক কোনো প্রোগ্রাম এখনো ঘোষণা করেন নাই। তাই আজকের এই সভা থেকে আমি দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। ভবিষ্যতে আর যেন এরকম কোন তহিদকে আমাদের হারাতে না হয়। আর যদি একটা গুলি চলে তাহলে পরে আপনাদের বিরুদ্ধেও আমরা কথা বলতে বাধ্য হব। কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরের রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে কৃষকরা। রোববার বেলা 12টার দিকে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি করে তারা। বলেন, আগে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য 4 টাকা ভাড়া দিতে হতো, যা বর্তমানে 8 টাকা করেছেন কোল্ড স্টোরেজ মালিকেরা। এরই প্রতিবাদে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেন কৃষকরা। আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে অবস্থান কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। প্রায় 1000 কৃষক অংশ নেয় এই আন্দোলনে। আমাদের বর্তমান কোল্ড স্টোর মালিকরা আমাদের ব্যবসায়ীদেরকে পরামর্শ না করে হঠাৎ করে তারা আলুর বস্তার উপর একটা 8 টাকা কেজি হিসেবে রেট নির্ধারণ করেছে। কারেন্ট বাড়েনি, হ্যাঁ, ছোট বড় কৃষকের মজুরও বাড়েনি। ঘন কুয়াশার কারণে প্রায় 11 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট ও পাথুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার রাত 10টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। পরে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েন পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন চালকরা। কুয়াশার তীব্রতা কমে যাওয়ার পর দুটি নৌপথেই ফেরি চলাচল শুরু হয়। দেখছেন সংবাদ দুপুর। সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের অংশ হিসেবে ঢাকা ঘুরে গেছে দেশটির FBI হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। ওই দলটি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে ঢাকায় গোপন বৈঠক করে। বৈঠকের পরই এমনই তথ্য সামনে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেল। বৈঠকটি অনুষ্ঠিত হয় গত মাসে। পারমাণবিক বিদ্যুৎ ইস্যুতে দুর্নীতি এবং ফ্ল্যাট উপহার কাণ্ডে NCA কর্মকর্তারা গোপনে ঢাকা সফর করেন বলে জানা গেছে। কর্মকর্তাদের টিউলিপের দুর্নীতির বিষয়ে অবহিত করা হয়, ফলে পদত্যাগে এই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদে তলব করা হতে পারে বলেও উঠে এসেছে ডেইলি মেইলের প্রতিবেদনে।